কেউ এসে বলে জল বলা যাবে না, পানি বলতে হবে। কেউ আবার বলে ইউনিভার্সিটি বলা যাবে না, বিশ্ববিদ্যালয় বলতে হবে। কেউ বলে মজলুম বলা যাবে না, নিপীড়িত বলতে হবে। এই যে ভাষাকে জোর করে আটকে রাখার অতি শুদ্ধতাবাদী এই চেষ্টাটা আসলে ঠিক কি রকম? ভাষা তো একটা বয়ে চলার নদীর মতো, যেখানে অজস্র অসংখ্য স্রোত এসে মিলিত হয়েছে। হুমায়ুন আজাদ বলতেন, কত নদী সরোবর। কাজেই অমুক শব্দ বললে তোমাকে খেলায় নিব না, কিংবা তমুক শব্দ বললে তোমার নাম বাঙালির খাতা থেকে কাটা পড়ে যাবে, এগুলো আসলে দেশপ্রেম না, বরং এক রকমের ছোট লোকই। একসময় এই দেশের মুসলমানরা ইংরেজি পড়াকে হারাম বলে ঘোষণা দিয়েছিল। তাই বলে কি আজকে আমরা চেয়ার, ক্যামেরা কিংবা মোবাইল ফোন এই শব্দগুলো বাদ দিয়েছি? না, দেইনি। কাজেই এসব করে ভাষাকে আসলে কোনোদিন আটকে রাখা যায় না। আচ্ছা, ভাষার জন্ম কিভাবে হয়েছিল? ভাষা কি কোনো আসমানি কিতাবের মতো নাজিল হয়েছিল যে এটা ফার্সি ভাষা, এটা ইংরেজি ভাষা কিংবা এটা বাংলা ভাষা? না, ভাষা এভাবে আসেনি। একটা সময় মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য ছবি আঁকত। তারপর সেই ছবিগুলোকেই সহজ করতে করতে বর্ণমালার জন্ম হলো। সেই বর্ণগুলোকে পাশাপাশি বসিয়ে তৈরি হলো শব্দ, সেই শব্দ থেকে বাক্য, আর অসংখ্য বাক্য মিলে তৈরি হলো ভাষা। একটা অঞ্চলে একটা ভাষা হয়তো প্রচলিত ছিল, কিন্তু মানুষ তো এক জায়গায় সারা জীবন বসে থাকার মতো প্রাণী নয়। সে শিকারের সন্ধানে, পানির সন্ধানে, উন্নত জীবনের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে বেড়াতো। একদল মানুষের সাথে পরিচয় হতো আরেক দল মানুষের, একজনের ভাষার সাথে মিশে যেত আরেকজনের ভাষা। এভাবে নতুন নতুন শব্দ এসে ঢুকতো ভাষায়। অর্থাৎ ভাষার জন্ম হয়েছে বারবার পরিবর্তন হতে হতে। প্রাচীন ভারতের তন্ত্রমন্ত্রের ভাষা ছিল সংস্কৃত। তবে সংস্কৃত ভাষা আবার সাধারণ মানুষের মুখের ভাষা ছিল না, কারণ সংস্কৃত তো পবিত্র ভাষা। সেটাকে মুখে নিয়ে আসলে যদি সেই ভাষাটা অপবিত্র হয়ে যায়, নোংরা হয়ে যায়, কাজেই দরিদ্র মানুষ সংস্কৃত ভাষায় কথা বলা তো দূরে থাক, পড়তেও পারতো না। তারা কথা বলতো প্রাকৃত ভাষায়, আর সেই প্রাকৃত ভাষায় পরিবর্তন হতে হতে বাংলা ভাষায় রূপ নিয়েছিল। তারপরে একসময় এলো স্বাধীন সুলতানি আমল। বাংলা ভাষায় আগে কখনো সাহিত্য চর্চা করা হতো না, তবে বাংলার সুলতানরা প্রচুর টাকা পয়সা ঢালতে লাগলেন বাংলা সাহিত্যের পেছনে। তাদের মাতৃভাষা আবার ছিল ফার্সি, ফলে বাংলা ভাষায় প্রচুর পরিমাণে ফার্সি শব্দ এসে যুক্ত হতে লাগলো। এরপরে ব্রিটিশ আমলে অনেক ইংরেজি শব্দ এসে যুক্ত হলো, আর সে সময়ে গোটা ভারতবর্ষের লিঙ্গুয়া ফ্রাঙ্কা তো ছিল উর্দু ভাষা। কাজেই অনেক উর্দু ভাষাও ঠাঁই পেল বাংলার বিস্তৃত জমিনে। এই যে আমি এখন বসে আছি ক্যামেরার সামনে, এই যে আপনি ভিডিওটা দেখছেন আপনার মোবাইল ফোনের স্ক্রিনে, এগুলো কিন্তু আসলে বাংলা শব্দ। এই যে আপনি আজকে রেখেছেন রোজা, এই যে আপনি করেছেন ইফতার, এগুলোও কিন্তু বাংলা শব্দই। বিশ্বাস না হলে বাংলা অভিধান খুলে দেখেন। বাংলা ভাষার প্রথম বইটা যদি আপনি কখনো পড়তেন, তাহলে আপনি বুঝতেই পারতেন না যে সেটা বাংলা ভাষায় লেখা হয়েছে। আবার সেই বইয়ের কোনো লেখক যদি আজকের এই বাংলাদেশে আসে, তিনি কিন্তু বুঝতে পারবেন না যে তিনি আসলে কোথায় আছেন। ভাষা প্রতি মুহূর্তে, প্রতিদিন পরিবর্তন হয়। এক গ্রামের মানুষ যেটাকে বলে ডিম, আরেক গ্রামের মানুষ সেটাকেই বলে আন্ডা। ভাষার কাজই হচ্ছে পরিবর্তন হওয়া। ভাষা বয়ে চলার নদীর মতো, আর এই নদীতে কখনো বাঁধ দিতে নেই। নদীর স্রোতের সাথে ভেসে কখনো খড়কুটো আসবে, কখনো কচুরিপানা আসবে, যা থাকার তা থেকে যাবে, যা চলে যাওয়ার তা চলে যাবে। কিন্তু আপনি যদি বাঁধ দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেই নদীটা কিন্তু একসময় শুকিয়ে যাবে, মরে যাবে। সংস্কৃত ভাষায় বাঁধ দেওয়া হয়েছিল, সংস্কৃত ভাষার আজকে কোনো অস্তিত্ব নেই। বাংলা ভাষায় কখনো বাঁধ দেওয়া হয়নি, এখানে অবাধে এসে যুক্ত হয়েছে ফার্সি শব্দ, আরবি শব্দ, পর্তুগিজ, ইংরেজি, ডাচ কিংবা উর্দু শব্দ। আর সেই কারণেই বাংলা ভাষা আজ পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষাগুলোর একটি। ফলে ভাষার এই সরোবরটাকে রাজনীতি বা নোংরামি দিয়ে মেরে ফেলাটা কোনোভাবেই কাম্য হতে পারে না। বরং আমরা যদি আমাদের উদারতা আর ভালোবাসা দিয়ে ভাষার এই সরোবরে জ্বালিয়ে রাখি লাল নীল দীপাবলি, তাহলে একদিন এই ছোট্ট নদী পরিণত হবে এক মহাসমুদ্রে।